ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো, ঘরে আছো এই প্রত্যাশা করছি। কোভিড-19 ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে তোমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত তোমাদের শিক্ষার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারো তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বরাবরের মতো ধারাবাহিকভাবে যে সাবজেক্টটি তোমাদের সাথে নিয়ে হাজির হই সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, 2016 প্রবিধান, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনায় রয়েছি আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। ফেসবুক লাইভ আজকে এটা 18তম ক্লাস, তারিখ 29/9/2020। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ আলাপ করব। দ্বিতীয় অধ্যায় ছিল এসি সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটস কন্টেইনিং রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, অর্থাৎ রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটর সহযোগে এসি সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণা। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ। তাহলে আর দেরি না করে আমরা পড়ার টেবিলে বসে পড়ি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা পারবে সেটা হলো 1 নাম্বার RLC সিরিজ সার্কিটের চিত্র ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 2 নাম্বার RLC প্যারালাল সার্কিটের চিত্র ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 3 নাম্বার RLC সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, ভোল্টেজ ও কারেন্ট নির্ণয় করতে পারবে। 4 নাম্বার রেক্টেঙ্গুলার ও পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স ও কারেন্টের হিসাব বের করতে পারবে। 5 নাম্বার RL, RC এবং RLC সিরিজ প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান কল্পে সূত্রসমূহ নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর ক্যালকুলেটর ব্যবহার করে রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে এবং পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে পরিবর্তন করতে পারবে। আমরা এখন RLC সিরিজ সার্কিটের সার্কিট চিত্রটা আমরা দেখে নেই। আর, এল এবং সির সমন্বয়ে আমরা এসির সাথে সংযোগ করেছি ফেজ নিউট্রাল। তাহলে এটা হলো সাপ্লাই কারেন্ট, এটা হলো সাপ্লাই ভোল্টেজ। আর আর এর আর এতে যে ড্রপ সেটা হলো ভিআর, এল এর আর এতে যে ড্রপ সেটা হলো ভিএল অর্থাৎ ইন্ডাকটিভ ড্রপ। আর সি এর আর এতে যে ড্রপ সেটা হলো ভিসি, ক্যাপাসিটিভ ড্রপ। আর এটা হলো তার বাধা, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, মানে এক্সি দ্বারা প্রকাশ করা হয়। আর এল এর বাধা হলো এক্সএল, এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে সিরিজ সার্কিট চিনতে পারলাম। এখন তার ভেক্টর ডায়াগ্রাম, যদি এক্সএল বড় হয়, এক্সি থেকে যদি এক্সএল বড় হয় তাহলে তার ভেক্টর ডায়াগ্রামটা কি হবে? অর্থাৎ এই মানের চেয়ে এই মান যদি বড় হয় তাহলে তার ভেক্টর ডায়াগ্রামটা আমরা এখন চিত্রে আঁকবো। সেটা আঁকতে গেলে প্রথমে আমরা এরকম একটা হরিজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন আঁকবো এবং এর মূল বিন্দুটা 0 ধরে নেব। তাহলে এই যেহেতু এটা সিরিজ সার্কিট, তাহলে এই মূল বিন্দু থেকে ডান দিকে যে অক্ষটা রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনকে আমরা কি ধরবো? কারেন্ট ধরবো, আই ধরবো, অর্থাৎ টোটাল আই ধরবো। তাহলে এখানে আমরা যে ভোল্টেজ ড্রপটা পাবো আর এর আর এতে, অর্থাৎ রেজিস্টিভ ড্রপটা হবে কারেন্টের সাথে ইন ফেজ। দেখো এটা হলো ভিআর। আমি যদি ড্রপ নিয়ে চিন্তা করি তাহলে এটা ড্রপটা হবে ভিআর। আর ভিএল হবে ভিআর যেখানে শেষ হচ্ছে তার 90 ডিগ্রি উপরে হবে ভিএল। দেখো এই ভিএলটা সবুজ দাগ দিয়ে আমি বুঝিয়েছি এতটুকু পরিমাণ ভিএল। আর ভিসিটা হবে এটার চেয়ে নিচে হবে,
এই ভিসিটা হলো নিচে। এখন কি করতে হবে, যেহেতু ভিএলটা বড় মানে এক্সএলটা বড়, তাহলে এই সবুজ থেকে এই লালটা বাদ দিব। তাহলে বাদ দিব কিভাবে, দেখো এখান থেকে এই নিচের দিকে, লালটা হলো নিচের দিকে যাচ্ছে, অ্যারোটা নিচের দিকে। তাহলে এতটুকু বাদ দিলাম। তাহলে আমার পোর্শন থাকতেছে কতটুকু, এতটুকু। তাহলে এতটুকু হলো ভিএল মাইনাস ভিসি। দেখো এতটুকু হলো ভিএল মাইনাস ভিসি, এটাকে ভিএক্স ধরেছি, অর্থাৎ রিঅ্যাক্টিভ ড্রপ। তাহলে এখন এটা হলো রেজিস্টিভ ড্রপ, এটা হলো রিঅ্যাক্টিভ ড্রপ, এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হবে টোটাল ভোল্টেজ। তাহলে দেখি আমি টোটাল ভোল্টেজটা কি, ভি। যদি এটা রেক্টেঙ্গুলার ফর্মে লিখে কি লিখতে পারি, ভিআর প্লাস জে অফ ভিএক্স, অর্থাৎ ভিআর আনুভূমিক মান এবং এটা হলো উলম্ব মান, যে দ্বারা প্রকাশ করছে মানে এই ভোল্টেজের মানটা রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর এখানে যে অ্যাঙ্গেলটা এটা হলো থিটা। এখন যদি এক্সিটা বড় হয়, দেখো যদি এক্সিটা বড় হয় তাহলে ওই রেফারেন্স কারেন্ট ধরেছি, তাহলে ভিআরটা আমি এখানে ধরবো, তাহলে ভিএলটা উপরে হবে, এটা ছোট দেখিয়েছি কারণ এক্সএলটা ছোট, এক্সিটা বড়, তাহলে এটার ড্রপটা বড় হবে। দেখো ভিসিটা বড় দেখিয়েছি। এখন এই ভিসি থেকে ভিএলটা বাদ দিয়ে দেই, দেখো এই বাদ দিয়ে দিলাম, তাহলে এতটুকু যে থাকে এটা টোটাল ভোল্টেজ, এটা হলো ভিসি মাইনাস ভিএল, আর এটা হলো টোটাল ভোল্টেজ। তাহলে এটা ভিআর মাইনাস জে অফ ভিসি, এটা মাইনাস হয়েছে কেন, নিচের দিকে। তাহলে তোমরা নিশ্চয়ই যে এক্সি বড় থাকলে কিভাবে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হয় এবং এক্সএল বড় থাকলে কিভাবে আঁকতে হয়, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই যে একটা চিত্র এঁকেছি, এই চিত্রটা হলো যে যদি আমার এক্সএল এবং এক্সি ছোট সমান হয়, দেখো তাহলে এই রেফারেন্সটা হলো আই, আর এই আনুভূমিক হলো ভিআর, এতটুকু হলো ভিআর লাল দাগটা, আর ভিএল হলো এতটুকু, ভিসি হলো এতটুকু। যেহেতু এই দুইটা সমান, তাহলে এই দুইটা বাদ যাবে গা, তাহলে এখানেই আমার থাকবে। তাহলে এটা রেজিস্টিভ ড্রপের মতো আচরণ করবে, অর্থাৎ এইটা তার ভেক্টর ডায়াগ্রাম হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করব। দেখো আর এল সি একটা সিরিজ সার্কিট এঁকেছি, যদি এক্সএল বড় হয়, আমি ধরে নিচ্ছি এক্সএলটা বড়, তাহলে আমি টোটাল ভোল্টেজ কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি। দেখো কারণ এটা রেক্টেঙ্গুলার লিখছি যে ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি, যেহেতু এক্সএলটা বড় তাহলে এর ড্রপটাও বড় হবে। এখন এটাকে যদি আই, তাহলে ভি এর সূত্র কি আই জেড, ভিআর এর সূত্র কি আই আর, আই এবং এটার ড্রপ আর, আই এবং এটার বাধা হলো আর, এটা কি হবে আই এক্সএল, ভিএল এর সূত্র কি আই এক্সএল, ভিসি এর সূত্র হলো আই এক্সি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি আই আই বাদ দিয়ে দেই, তাহলে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এটা হলো বাধা নিয়ে তার সূত্র, এটা হলো ভোল্টেজ নিয়ে তার সূত্র। এখন এই বাধাটাকে, ইম্পিডেন্সটাকে যদি আমি পোলারে নেই, তাহলে আমরা আগে শিখেছি যে রুট ওভার প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, তারপরে ইন্টু অ্যাঙ্গেল টেন ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা। তাহলে এটাকে আমি সংক্ষেপে এই দুইটা পার্থক্যটাকে যদি আমি এক্স ধরে নেই, তাহলে কি হবে টেন ইনভার্স এক্স বাই আর। বুঝতে পেরেছো কি? তাহলে আই এর সূত্র কি ভি বাই জেড, এটা আমরা হোমের সূত্র জানি, তাহলে এখানে পক্ষান্তর করে ভি ইজ ইকুয়াল টু আই জেড লিখতে পারি। তাহলে আরএলসি সিরিজ সার্কিট থেকে ইম্পিডেন্স কিভাবে বের করি, ভোল্টেজ কিভাবে বের করি এবং কারেন্ট কিভাবে বের করি তা দেখানো হলো। এটার ড্রপ হলো ভিআর, এটার ড্রপ হলো ভিএল, এটার ড্রপ হলো ভিসি, এটা ড্রপ হলো ভিসি। তাহলে আরএলসি সিরিজ সার্কিটটা এঁকে নিলাম, তাদের বাধাগুলি লিখলাম, তাদের ড্রপগুলি লিখলাম, তারপরে এভাবে আমি তার মানগুলি লিখে দিলাম। তাহলে এটা পরীক্ষায় আসলে তোমরা এভাবে দিয়ে দিবা। আরএলসি প্যারালাল সার্কিটের চিত্র দেখো, আর এল আর আর সি, একটা লাইনে আছে আর এল, প্রথম শাখায় আর এল, দ্বিতীয় শাখায় আছে আর সি, দুইটা সিরিজে হয়ে প্যারালাল হয়ে গেছে। তাহলে এই শাখার কারেন্ট হলো আই ওয়ান, এই শাখার কারেন্ট হলো আই টু, আর টোটাল ভোল্টেজ হলো ভি, আর টোটাল কারেন্ট হলো এটা আই। তাহলে দুইটা শাখার মধ্যে চলে গেছে দেখে এটাকে প্যারালাল সার্কিট বলা হয়। এই কারেন্টটা এখান থেকে ভাগ হয়ে গেছে, আবার এখানে এসে সেই কারেন্টটা আই কারেন্টটা চলে যাচ্ছে, এটা হলো প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম যদি আমি আঁকতে চাই, দেখো তাহলে রেফারেন্স লাইনটাকে ধরতে হবে ভোল্টেজ,
কেন রেফারেন্সে ভোল্টেজ ধরেছি? কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। আগে যে আমরা সিরিজ সার্কিটে করেছি এখানে কিন্তু আই দেখিয়েছি। কেন সিরিজ সার্কিটে আই দেখিয়েছি? কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে ভোল্টেজ ধরলাম কেন। এখন I1 কারেন্ট, যেহেতু এটা আর এবং এল আছে, তাহলে এটা কি হবে? কারেন্টটা ল্যাগিং হবে নিচের দিকে। দেখো I1 কারেন্টটা, এই I1 কারেন্টটা, I1 অর্থাৎ ভির সাথে I1টা থিটা 1 ডিগ্রি পিছনে আছে, অর্থাৎ ল্যাগিং। ইন্ডাকটিভ সার্কিটে কি থাকে? কারেন্টটা ল্যাগিং থাকে। তাহলে সেই অনুপাতে ল্যাগিং কত ডিগ্রি? আমি থিটা 1 ধরে নিয়েছি। তাহলে I2 কারেন্টটা কি হবে? যেহেতু এটা ক্যাপাসিটিভ আছে, ক্যাপাসিটর আছে, তাহলে লিডিং হবে। তাহলে আমি I2 কারেন্টটা কি দেখালাম? এই যে I2 কারেন্ট, এটার অ্যাঙ্গেলটা থিটা 2, ভির সাথে থিটা 2। এটা হলো লিডিং। দেখো ভোল্টেজের সাথে কারেন্টটা উপরে আছে, লিডিং, থিটা 2 ডিগ্রি উপরে আছে। তাহলে এখন এখান থেকে এই লালের প্যারালালে এখানে এঁকে দিলাম। তাহলে এটা হলো এটার প্যারালালে এটা, আর এটার প্যারালালে এটা এঁকে দিলাম। তাহলে এই যে মাঝখানে যে আমি লব্ধি আঁকবো সেটা হবে টোটাল কারেন্ট, অর্থাৎ আই। তাহলে এটা কি? টোটাল কারেন্ট। তাহলে এটা হলো আই মানে টোটাল কারেন্ট, তার অ্যাঙ্গেলটা কি? থিটা ডিগ্রি। তাহলে এই কারেন্টও লিডিং আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কারেন্টটা ক্যাপাসিটিভের আচরণ করতেছে। তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছো। রেক্ট্যাঙ্গুলার এবং পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স এবং কারেন্টের হিসাব নির্ণয় করব। দেখো এটা আমরা কিভাবে করব? এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রথমে বলছে রেক্ট্যাঙ্গুলার এবং পোলার ফর্ম ব্যবহার করে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স এবং কারেন্টের মান বের করব। তাহলে আমি ইন্ডাকটিভ শাখার যদি চিন্তা করি, তাহলে এই শাখার টোটাল ইম্পিডেন্স কি হবে? এটাকে দিলাম জেটেল। তাহলে কি হবে? কি আর প্লাস জে অফ এক্সেল, দুইটা বাধা নিয়ে যোগ হবে। তাহলে এই শাখার অ্যাডমিটেন্স কি হবে? অ্যাডমিটেন্স হলো ইম্পিডেন্সের উল্টা। দেখো 1/ZL। এখন 1/ZL এর মান বসা দিলাম। এখন উপরে নিচে কি করছি? আর মাইনাস জে অফ এক্সেল দ্বারা উপরে নিচে গুণ করেছি। দেখো খেয়াল করো, আর মাইনাস জে অফ এক্সেল দ্বারা উপরে নিচে গুণ করেছি। তাহলে উপরেরটা ঠিক থেকে যায়। আর এটাকে, এটা সূত্র আসে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। খেয়াল করো। ওকে, তাহলে উপরেরটা ঠিক আছে, নিচেরটা আর এর স্কয়ার করলে আর স্কয়ার, আর জে এর স্কয়ার করলে কি হয়? জে স্কয়ারের মান হলো -1। তাহলে এই জে স্কয়ার করলে -1 আর হলো মাইনাস, তাহলে প্লাস। তাহলে জে স্কয়ারের মান -1 এর কারণে এখানে -1 হচ্ছে প্লাস, আর এটা স্কয়ার রয়ে গেল। ওকে, এখন এটাকে আলাদা করে দিলাম যে আর বাই এত, দেখো আর বাই এত মাইনাস জে অফ এক্সেল বাই এত, এটাকে আলাদা করে দিলাম। তাহলে এটা হলো আমার অ্যাডমিটেন্স। এটা হলো আনুভূমিক উপাদান। এটাকে বলা হয় আনুভূমিক উপাদান, কারণ এটার মধ্যে কোনো জে নেই। আর এটার মধ্যে যে আছে এটাকে বলা হয় উলম্ব উপাদান। তাহলে এই আনুভূমিক উপাদানকে আমরা বলবো জি মানে কন্ডাক্ট্যান্স, আর এটাকে বলবো বি সাসসেপ্টেন্স। উলম্ব উপাদানকে বলা হয় সাসসেপ্টেন্স এবং আনুভূমিক উপাদানকে বলা হয় কন্ডাক্ট্যান্স। অ্যাডমিটেন্সের সূত্র, তাহলে y ইকুয়াল টু y এর সূত্র কি? জে প্লাস মাইনাস জে অফ বি, অর্থাৎ প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তাহলে y আমরা কি পেলাম? জে এল, এটাকে কন্ডাক্ট্যান্স ধরলাম জে এল, আর এটাকে জে বি এল। আমরা বুঝতে পেরেছি। তাহলে কারেন্টের সূত্র কি? কারেন্টের সূত্র আমরা জানি ওহমের সূত্র, I is equal to V by Z, এই যে লিখলাম V by Z, আর 1 by Z মানে হলো এই যে অ্যাডমিটেন্স। তাহলে আমরা কারেন্টের মান পেলাম IL is equal to V into YL, অথবা আমরা এটাও লিখতে পারি V by ZL। তাহলে অ্যাডমিটেন্সের মান পেলাম এটা, আর কারেন্টের মান পেলাম এটা। তাহলে এটা হলো প্রথম শাখার ক্ষেত্রে। তোমরা কি বুঝতে পেরেছো? এখন আমি দ্বিতীয় শাখার ক্ষেত্রে আমি যদি অ্যাডমিটেন্স বের করতে চাই, তাহলে দ্বিতীয় শাখার ইম্পিডেন্স কি হবে? ZC। তাহলে কি হবে? আর মাইনাস জে অফ এক্সি। দেখো আর মাইনাস জে অফ এক্সি, তাহলে অ্যাডমিটেন্স হবে ইম্পিডেন্সের উল্টা। তাহলে এখন 1 বাই এই ZC এর মান বসালাম,
এখন উপরে নিচে যেহেতু এটা মাইনাস আছে, উপরে নিচে প্লাস দ্বারা গুণ করে দিলাম। আর এটার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা আছে ঠিক আছে। আর এটা j স্কয়ার মানে হলো -1, তাহলে -1 হচ্ছে প্লাস x স্কয়ার, এটাকে r বাই এত প্লাস j বাই এত। আর এটা হলো কন্ডাক্টেন্স jc, এটা হলো সাসেপ্টেন্স bc। তাহলে আমরা অ্যাডমিটেন্সের মান পেলাম। তাহলে আমরা ক্যাপাসিটিভ শাখার কারেন্ট কি হবে, IC, I is equal to ওহমের সূত্র কি V by ZC, 1 by ZC, 1 by ZC আঙ্গিকে লিখলাম কারণ এটার মান হলো, এটা হলো ইম্পিডেন্সের উল্টা মানে অ্যাডমিটেন্স। দেখো তোমরা বুঝতে পেরেছো কি? এখন সার্কিটের মোট কারেন্ট, এখন এই সার্কিটের তাহলে IC কারেন্ট বের করলাম আর আগে বের করলাম IL কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট কি হবে, এই দুটো কারেন্টের যোগফল। প্যারালাল সার্কিটে কারেন্ট যোগ হয়। এখন এটাকে আমরা সরাসরি এইটাও লিখতে পারি অথবা এখানের মান বসাতে পারি যে IL is equal to V into YL, অর্থাৎ ভোল্টেজ এবং অ্যাডমিটেন্সের গুণফল। এটাও তাই করলাম, এখানে V যদি কমন নেই তাহলে YL প্লাস YC। আর এই টোটাল অ্যাডমিটেন্স অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিট অ্যাডমিটেন্স এবং ক্যাপাসিটিভ সার্কিট অ্যাডমিটেন্স, এই দুইটাকে আমরা Y ধরলাম টোটাল ইম্পিডেন্স অ্যাডমিটেন্স, টোটাল অ্যাডমিটেন্স। তাহলে L এর শাখা অ্যাডমিটেন্স এবং C এর শাখা অ্যাডমিটেন্স যোগ করলাম এবং দুইটাকে ধরে নিলাম টোটাল অ্যাডমিটেন্স। তাহলে আমরা I এর সূত্র আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাকে ক্যালকুলেশন করলে এটাও আমি এই অ্যাঙ্গেলকে লিখতে পারি। তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছো। এখন RL, RC, RLC সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধানের সূত্রসমূহ। দেখো আমি যখন এটার অঙ্ক করব তখন এই মানগুলো আমি আগে শিখিয়েছি, তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে XL মানে হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এর সূত্র হলো 2 পাই FL, 2 পাই FL, পাই মানে হলো 3.14 মানে 22/7, F মানে ফ্রিকোয়েন্সি, L মানে হলো ইন্ডাকট্যান্স। তাহলে এই কটা মান বসালে তার এককটা হবে ওহম, এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 1/2 পাই FC, এখানে মান বসালে তার মানটা হবে ওহম। ওহম ওহম কখন হবে, যখন এই সবগুলি একক যদি আমরা মূল এককে বসিয়ে দেই। দেখো ফ্রিকোয়েন্সির একক হার্টজ, ইন্ডাকট্যান্সের একক হেনরি বসাবো, তারপর ক্যাপাসিটেন্সের একক আমরা ফ্যারাড বসাবো, তাহলে তার মূল এককটা হবে ওহম। ইম্পিডেন্স যদি RL শাখা থাকে তাহলে ইম্পিডেন্স হবে R প্লাস J অফ XL, যদি RL শাখা থাকে, যদি RC শাখা থাকে তাহলে R মাইনাস J অফ XC। তোমরা কি বুঝতে পারছো কি? যদি তিনটা শাখা থাকে R L C তাহলে হবে R প্লাস J অফ XL মাইনাস XC। এইটা হলো তোমার মূল সূত্র। এখানে তুমি যদি মান বসাও, এটা যদি না শেখো তাহলে হবে। দেখো যেটার মান নেই সেটাকে তুমি 0 বসিয়ে দিলা, যদি এটার মান না থাকে এটাকে 0 বসিয়ে দিলা, তাহলে এই সূত্রটাই পাবা। তাহলে আমার মূল সূত্র হলো Z প্লাস R প্লাস Z ইজ ইকুয়াল টু R প্লাস J অফ XL মাইনাস XC। তাহলে এটা হলো ইম্পিডেন্স। এটা তিনটা শাখা যদি থাকে, দুইটা শাখাও আমরা বসাতে পারবো, যেটা নাই সেটাকে 0 বসিয়ে দেব। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। মোট কারেন্টের সূত্র I is equal to V by Z, আমরা এই যে ওহমের সূত্র জানি V by Z। এখন V into 1 by Z মানে V by Z একই কথা। এখন 1 by Z মানে হলো অ্যাডমিটেন্স Y, তাহলে V into Y লিখতে পারি মোট কারেন্ট। মোট ভোল্টেজ V is equal to IZ, V is equal to IZ। এখন Z এর পরিবর্তে কি লিখতে পারি 1 by Y, মানে যে ইম্পিডেন্স হবে আবার অ্যাডমিটেন্সের উল্টা। আমরা যদি ওইভাবে চিন্তা করি, মোট পাওয়ার, দেখো মোট পাওয়ার P is equal to VI cos theta, P is equal to VI cos theta। মোট সক্রিয় পাওয়ার VI sin theta। আর সক্রিয় পাওয়ারের এককটা হবে ভার, দেখো ভার হবে sin theta, ভার হবে। আর মোট আপাত পাওয়ার, এটা প্রতীক ধরছি S is equal to VI,
এটার একক হবে VA মানে ভোল্টেজ অ্যাম্পিয়ার, আর ভার মানে হলো ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, আর এটা ওয়াট। তাহলে মোট পাওয়ার মানে প্রকৃত পাওয়ার হলো VI cos θ, সক্রিয় পাওয়ার হলো VI sin θ, আপাত পাওয়ার হলো VI। তোমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তাহলে তোমরা প্রকৃত পাওয়ার যদি চায় তাহলে এটা দিবা প্রকৃত পাওয়ার বা গৃহীত পাওয়ার বলে এটাকে, বা মোট পাওয়ার যদি বলে সক্রিয় পাওয়ার অথবা পাওয়ারের রিঅ্যাক্টিভ উপাদান, আর এটা হলো অ্যাক্টিভ উপাদান, আর এটা হলো আপাত পাওয়ার VI। রেজিস্টিভ ড্রপ যদি হয় তাহলে IR, অর্থাৎ রেজিস্ট্যান্সের শাখার RR তে ভোল্টেজ, তার মানে কি তার কারেন্ট এবং তার বাধা। ইন্ডাকটিভ ড্রপ মানে VL, তাহলে কারেন্ট এবং তার বাধা, L এর বাধা হলো XL। ক্যাপাসিটিভ ড্রপ I × XC। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব কিভাবে এই পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার নেব। দেখো প্রথমে শিফট দিব, শিফট দিয়ে রেক্ট আমি ক্লিক করব। রেক্ট, তোমার ক্যালকুলেটরে রেক্ট আছে। তারপরে যেহেতু আমি রেক্ট্যাঙ্গুলার নিছি তাহলে প্রথম ভ্যালু লিখবো। প্রথম ভ্যালু কার? পোলারের। যেমন আমি 5 লিখবো, 5, এখানে প্রথম ভ্যালু মানে এই 5 লিখবো। তারপরে কমা সাইন, তোমার ক্যালকুলেটরের কমা চিহ্ন আছে, সেই কমা সাইন দেব, কমা চিহ্ন দেব। তারপরে সেকেন্ড ভ্যালু কার? পোলারের। সেকেন্ড ভ্যালু কত? এই যে 60 লিখবো, 60 লিখবো। সেকেন্ড ভ্যালুটা 60, এখানে ডিগ্রি লেখার দরকার নেই, শুধু 60। তারপরে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, তোমার ক্যালকুলেটরে একটা চিহ্ন আছে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, সেটা দেব। তারপরে আমি ইকুয়াল সাইন দেব, অর্থাৎ সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিলে আমার ফার্স্ট ভ্যালু রেক্ট্যাঙ্গুলারের ফার্স্ট ভ্যালু পাবো, অর্থাৎ এই যে 2.5, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ভ্যালু হলো এই যে 2.5 পেয়ে গেলাম, এটা রেক্ট্যাঙ্গুলারের ফার্স্ট ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমি ক্যালকুলেটরে RCL ক্লিক করব। RCL ক্লিক করার সাথে সাথে 10 ক্লিক করব। 10 ক্লিক করলে আমার সেকেন্ড ভ্যালু আসবে, এই যে আসবে 4.33 আসবে। তাহলে যদি এটা পজিটিভ চিহ্ন থাকে তাহলে প্লাস দেব, আর এটা নেগেটিভ যদি চিহ্ন থাকে তাহলে আমি মাইনাস দেব। তাহলে প্লাস J of 4.33। তাহলে একটা উদাহরণ রেখেছি 5 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটাকে যদি আমি এই ফর্মকে সাজাই তাহলে পাবো 2.5 প্লাস J of 4.33। বুঝতে পেরেছো কি? আবার যদি রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার করি, একই জিনিস কাছাকাছি, তাহলে শিফট পোল লিখবো। আগে দিছিলাম শিফট রেক্ট মানে রেক্টে নিয়েছিলাম, এখন শিফট পোল দেবো মানে পোলারে নেব। শিফট পোল, তারপরে ফার্স্ট ভ্যালু অফ রেক্ট্যাঙ্গুলার, এই যে যেমন 2.5 দেব, তারপরে কমা চিহ্ন দেব, তারপর সেকেন্ড ভ্যালু রেক্ট্যাঙ্গুলার এই যে 4.33, এটা প্লাস আছে দেখে প্লাস দেওয়া দরকার নেই, যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম -4.33। তারপর ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, ক্যালকুলেটর অপশন আছে, তারপর ইকুয়াল সাইন দেব, তারপরে ফার্স্ট ভ্যালু পোলারের মানটা পেয়ে যাব। পোলারের মানটা যে 5 পেয়েছি, এই যে 5 পেয়েছি। তারপরে RCL এর পর ক্যালকুলেটরে 10 দেব, 10 দিলে সেকেন্ড ভ্যালু পাবো 60 ডিগ্রি। তাহলে আমি ক্যালকুলেটর কিভাবে করা যায় সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় কয়েকবার চেষ্টা করবে, তোমরা নিজেরাই পারবে। পরীক্ষায় অঙ্ক আসলে শুধু ক্যালকুলেটর ইউজ করবা, তোমার সূত্র ইউজ করার দরকার নেই, অনেক সময় লাগবে। পাঠ মূল্যায়নে আমরা চলে আসলাম। দেখি আমরা আজকে পাঠ মূল্যায়ন যা পড়ালাম তার মধ্যে পারি কিনা। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলাপ করছি পুরোটাই। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এক্সএল এর সূত্রটা কি বা এক্সএল কি? ইন্ডাকট্যান্সের কারণে কারেন্ট চলাচলের প্রদত্ত বাধাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। 2 নম্বর প্রশ্ন নিয়ে আসছি, সিরিজ সার্কিটের ভেক্টর চিত্রে কাকে রেফারেন্স ধরা হয় এবং কেন? উত্তর, সিরিজ সার্কিটে কারেন্টকে রেফারেন্স ধরা হয় কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। ওকে শিক্ষার্থীবৃন্দ, প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্রে কাকে রেফারেন্স ধরা হয় এবং কেন? উত্তর, ভোল্টেজকে রেফারেন্স ধরা হয় প্যারালাল সার্কিটে কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে।
4 নাম্বার 2.5 মাইক্রোফ্যারাড সমান কত ফ্যারাড? অর্থাৎ এটা মূল একক নাই, তাহলে 2.5 মাইক্রোফ্যারাড সমান 2.5 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড, এটা মূল একক ফ্যারাড। তারপরে আমরা নিচের ভেক্টর চিত্রটি কোন প্রকার সার্কিটের? যেহেতু এটা একটা রেফারেন্স লাইনকে আই ধরেছি, তাহলে সিরিজ সার্কিট, এটুকু বুঝেছি সিরিজ সার্কিট। এখন কোন প্রকার সেটা দেখি। তাহলে এটা আর আছে, আর এটা এল আছে, তাহলে আর এল এই পর্যন্ত পেয়েছি। আর এল সিরিজ সার্কিট, সি থাকলে হবে হ্যাঁ আর এল সি সিরিজ সার্কিট, তাহলে এটা আর এল সি সিরিজ সার্কিট। কিন্তু দুইটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি আর এল সি সিরিজ সার্কিট, এবং যেই সার্কিটে এক্সএল এবং এক্সি সমান। তাহলে আমরা উত্তরটা দেখে নেই, আর এল সি সিরিজ সার্কিট যখন এক্সএল সমান এক্সি হয়। ওকে, তোমরা সবগুলি পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। বাড়ির কাজ 1 নাম্বার আরএলসি প্যারালাল সার্কিটের চিত্র ও ভেক্টর চিত্র অঙ্কন করো। 2 নাম্বার আরএলসি সিরিজ সার্কিটের চিত্র ও ভেক্টর চিত্র অঙ্কন করো। 3 নাম্বার আরএলসি সিরিজ সার্কিট হতে মোট ভোল্টেজ, ইম্পিডেন্স ও কারেন্ট কিভাবে বের করা যায় চিত্র সহ লেখো। 4 নাম্বার রেক্ট্যাঙ্গুলার ও পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্সের হিসাব নির্ণয় করো। 5 নাম্বার আরএলসি সিরিজ সার্কিট কাকে বলে এবং কাকে রেফারেন্স ধরা হয় এবং কেন। 6 নম্বর আরএলসি প্যারালাল সার্কিটে কাকে রেফারেন্স ধরা হয় এবং কেন। তাহলে আমরা সবগুলি পড়েছি। এখানে অ্যাডমিটেন্সের হিসাবের সাথে আমি তোমাদের যেটা পড়েছি অ্যাডমিটেন্স এবং কারেন্টের হিসাব। এখানে কারেন্টের হিসাবটা দেয়নি, কিন্তু কারেন্টের হিসাবটাও আমরা পেয়ে যাব। ওই যে আই ইকুয়াল টু ভি বাই জেড আর 1/z ইজ ইকুয়াল টু ওয়াই মানে অ্যাডমিটেন্স, তাহলে ওইভাবেও আমরা বের করতে পারি। আর এলসি সিরিজ সার্কিটে কাকে রেফারেন্স ধরা হয়? কারেন্টকে, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। আর আরএলসি প্যারালাল সার্কিটে কাকে রেফারেন্স ধরা হয়? এটা ধরা হয় ভোল্টেজকে। কেন? কারণ আরএলসি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে প্যারালাল সার্কিটে। এটি আমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বো এবং অনেক প্রশ্ন থাকবে। আগামী ক্লাসে আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ে রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটর সহযোগে এসি সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণার শেষ অংশ। এখানে মূলত তোমাদের তাত্ত্বিক পড়ানো শেষ হয়েছে, শুধু আমি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব এবং সেই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে একটা রচনামূলক একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এই অঙ্কগুলো খুব সহজ এবং এই অঙ্কটা তোমাদের অনেকে পারবে যদি তোমরা ক্লাস করো, সবাই পারবে। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে তোমরা বাসায় সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করছি এবং আগামী ক্লাসে একই সময়ে একই দিনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।